মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম মমতার গুড গার্ল। এই গুড গার্ল হিসেবে কে পরিচিত চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু সেই চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। তার দেওয়া 3টি দায়িত্বই ছেড়ে দিলেন, ইস্তফা দিলেন নব তৃণমূলের বৈঠকে। তারপর দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্যকে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, সরকার এবং দল দুই ফ্রন্টেই তার আস্থাভাজন। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন সেই চন্দ্রিমা ভট্টাচার্য। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা। তাই আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। এদিন মমতাকে পাঠানো চিঠিতে চন্দ্রিমা লেখেন, তিনি তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার ছাড়ছেন এবং নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধির দায়িত্বও ছেড়ে দিচ্ছেন। আমি কারুর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখব। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন, কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কে লিখে দিত মন্ত্রগুপ্তি বলে দেব না। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পার্সনস যে ও যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে দেয় আমাকে তখন আমি জানি, তার আগে জানি। কারুর মনে হয় যেতে দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম, ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। মমতার হাত ছেড়েই বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য যোগ দেন নব তৃণমূলের বৈঠকে। যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের জায়গায় গিয়ে বসবো না। আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. 22 তারিখে মিটিং করেছিলাম। NCW ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক হয়েছিল, কে চেয়ারপারসন হবে সেটা ঠিক হয়েছিল এবং বাকি পদাধিকার ঠিক হয়েছিল। তারা কিন্তু সবাই সবার জায়গায় অটুট রয়েছে। আর ওইখান থেকে যেই কমিটিগুলো ঘোষণা করা হচ্ছে তাদের মধ্যে একের পর এক তার রেজিগনেশন দিচ্ছে। ওখানে মুসল পর্ব চলছে, আরও ক্রমশ প্রকাশ্য আরও দেখতে পারবেন ভবিষ্যতে। মুশকিলটা হচ্ছে এদেরকে ভারতীয় জনতা পার্টি নেবে না, তাই তারা এইসবগুলো করে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি দরজা খুলে দিত, কোনো চাটা তৃণমূলই পেতেন না, চটি চাটা বলুন, বালিশ চাটা বলুন, কাউকেই পেতেন না। দেখতেন পিসি ভাইপো হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অ্যাপ্লিকেশন করে বসতেন। কিন্তু যাই হোক, দের আয় দুরুস্ত আয়, বেটার লেট দ্যান নেভার। যেটা করেছেন ভালো কাজ করেছেন। নিউজ 18 বাংলা।
চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গার্ল হিসেবেই পরিচিত, সেই চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। কিন্তু দল থেকে সরকার এতদিন পর্যন্ত তো এই সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক ছিলেন চন্দ্রিমা। আর চন্দ্রিমা ভট্টাচার্য হাত ছাড়তেই রাজ্য রাজনীতিতে নানা গুঞ্জন, রাজ্য রাজনীতিতে নবচন্দ্রিমা। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই আনুগত্য। অনেকে বলেন তৃণমূলে এটাই ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের পরিচয়। তিনি দিদির অনুগত সৈনিক। দল এবং সরকার দুই ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় ডিপেন্ডেবল। সরকারের মুখ মমতা, আর যেখানে মমতা হাজির থাকতে পারছেন না সেখানেই চন্দ্রিমা। তৃণমূল জামানায় এটাই ছিল দস্তুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ওজনের নিরিখে মমতার পরেই ছিলেন চন্দ্রিমা। একাধিক গুরুত্বপূর্ণ দফতর ছিল তার হাতে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই লক্ষ্য করার মতো বিষয় হলো, যে দফতর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখতেন সেই দফতরেরই প্রতিমন্ত্রী করতেন চন্দ্রিমাকে, যেমন স্বাস্থ্য, অর্থ। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি। বাজেটের কথা জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি, আমি যখন এসে দেয় আমাকে তখন আমি জানি, তার আগে জানি। সরকারের ওজনদার মন্ত্রী, দলেও প্রভাবশালী। মহিলা তৃণমূল সভাপতি ছিলেন চন্দ্রিমা। মমতার সভামঞ্চে চন্দ্রিমা, মমতার মিছিলে চন্দ্রিমা, মমতার ধর্নাতেও চন্দ্রিমা, কার্নিভালেও চন্দ্রিমা। যেখানেই নেত্রী সেখানেই চন্দ্রিমা। অনেকে বলেন চন্দ্রিমা ছিলেন মমতার গুড গার্ল। তৃণমূলের বৈঠকের পরে সাংবাদিকদের হাজারো প্রশ্নের সামনেও চন্দ্রিমা স্পিকটি নট, দিদির বারণ, তাই বলা বারণ। নেত্রী নির্দেশ দিয়েছেন, তাই কয়েক ঘন্টার মধ্যেই মিছিল করতে রাস্তায় চন্দ্রিমা। এমনটাও শোনা যায় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রীদের জানাতে হবে। তখন মমতার দূত হয়ে মন্ত্রীদের ফোন করতেন চন্দ্রিমাই। কিন্তু বাড়তি কোনো শব্দ নয়, যেটুকু দিদি বলেছেন তারই কমা সমেত শুধুমাত্র সেইটুকুই। সেই কারণেই মমতার গুড গার্ল। এতটাই কাছের যে ভোটে হারার পর যখন তৃণমূল ভেঙে ছত্র খান তখনও চন্দ্রিমার উপরই ভরসা রেখেছিলেন মমতা। তাকে দলের রাজ্য সভাপতি করেছিলেন। 22শে জুন মমতার তরফে যে চিঠি গিয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে, তাতেও চন্দ্রিমার নতুন পদের উল্লেখ। মমতার এহেন গুড গার্লই তাকে গুড বাই জানিয়ে দিলেন। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে। যেদিনকে নভোটেলে গেছে 22 তারিখ থেকে 3 তারিখ সন্ধ্যের আগে অবধি আমি আমার ছেলের সাথে পলিটিক্স নিয়ে কোনো কথা বলিনি। আগে আমি ওর অফিস যেটা রাস্তার ওপরে, সেখানেও গিয়ে বসতাম, আমি সেটাতেও যাইনি। আমাকে যখন ড্রাইভার জিজ্ঞেস করছে আমি বলছি না, তোর দাদা অন্য দল করে, আমি অন্য দল করি, আমি যাইনি সেই অফিসে। এটা হয়তো বিশ্বাস করবেন না, কারণ এখন আমার বিশ্বাসযোগ্যতা নেই। একসময় মমতাকে ঘিরে দেখা যেত বলয়। একে একে অনেকেই সরেছেন, এবার সরলেন চন্দ্রিমা। মমতার হাত ছেড়েই নব তৃণমূলের বৈঠকে নবচন্দ্রিমা। চন্দ্রিমা ভট্টাচার্য আস্থাভাজন, চন্দ্রিমা জীবনে অনেকের আস্থাভাজন থেকেছে। ডক্টর দেবী পাল থেকে শুরু করে সোমেন মিত্র থেকে শুরু করে পরপর অনেকের আস্থাভাজন হওয়ার পরে তারপরে এরা একজন আস্থাভাজনের উপর নির্ভরশীল নয় তো।
নিউজ 18 বাংলা। ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোলো, তৃণমূলের ভরাডুবি। কি দেখা গেল, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন তারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছেড়ে অন্য শিবিরে চলে গেলেন। সোনালী গুহ, তিনি তো অনেক আগেই চলে গিয়েছেন। এছাড়া একে একে দেখলাম আমরা কি, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জুন মালিয়া, সায়নী ঘোষ, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার, তারা কোথাও গিয়ে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছাড়তে শুরু করলেন। এবং লাস্ট অব্দি গতকাল কি দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের গুড গার্ল যিনি, সেই চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। একসময় এরা ছিলেন মমতার বলয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন, কিন্তু গত 2 মাসে একে একে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছেড়েছেন। এই মহিলা ব্রিগেড দেখাচ্ছিলাম কারা কারা ছেড়েছেন। কৃষ্ণা চক্রবর্তী, সোনালী গুহ, সকলেই একে একে ছেড়েছেন। শতাব্দী রায়, সায়নী ঘোষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, রচনা বন্দ্যোপাধ্যায়ও ছেড়েছেন, জুনমালিয়া ছেড়েছেন, তিনিও মমতার পাশ থেকে সরে গিয়েছেন। মালা রায়, তিনিও এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। কাকলি ঘোষ দস্তিদার, তিনিও ছেড়ে দিয়েছেন সঙ্গ। আর এবার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গার্ল, অতি আস্থার চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য তো সব পদ থেকে পদত্যাগ করেছেন, আর তারপরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলছেন এবার নাম বলার আগে ভালোভাবে দেখে নিন, তারা অন্য শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছে না তো। বারবার মুখ পোড়া ভালো নয়। পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মানে মালিক ছাড়া আর কারুর ওপরই হচ্ছে ভরসা রাখা যায় না। কর্মচারীদের নানান আছিলায় অপমান করা, তাদের ডিমিন করা। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বারবার বলেছেন যে তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। সকালবেলা পদত্যাগ করা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যে কমিটি, সেই কমিটির রাজ্যের সভানেত্রী ছিলেন, যদিও এখন বলা হচ্ছে অস্থায়ী সভানেত্রী। যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন। মানে এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। মালাদির নাম ঘোষণা হলো, সায়নীর নাম ঘোষণা হলো, তারা অন্যত্র চলে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন, কুইজ মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর। এরা ঠিক ঠাওর করে উঠতে পারছেন আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই। আমার শুধু বিনীত অনুরোধ, এই যে ধরুন যাদের নাম ঘোষণা করছেন, খোঁজ নিয়েছেন তো যারা আমাদের সঙ্গে যোগাযোগে নেই? এবার এই নব তৃণমূলে যারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বেঈমান বলছেন। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন বেঈমান কারা? কংগ্রেস থেকে তো তৃণমূলের জন্ম হয়েছে। এত লোক বেঈমান শুরু হয়েছিল তো আমাকে আর সন্দীপনকে দিয়ে। এই বেঈমান খুঁজতে খুঁজতে যদি হাতে খালি পেন্সিল থাকে, বেঈমানি গদ্দারি কথা বলতে হলে একটা রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যাওয়ার ব্যাপার হলে, তো এই যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার আগে যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন তারা তো কংগ্রেস করতেন। যে চন্দ্রিমা ভট্টাচার্যকে সব দেওয়া হয়েছে। আমরা যদি বলি যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, রাজীব গান্ধী তাদের সব দিয়েছিলেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুটতে নেই। এবার চন্দ্রিমা ভট্টাচার্য তাকে একেবারে অকৃতজ্ঞ বলছেন। অকৃতজ্ঞ বলে তোপ দেখেছেন সৌগত রায়। অকৃতজ্ঞতা, লোকেরা মনে করছেন তাদের ব্যক্তিগত সুবিধা হবে। তাই যে চন্দ্রিমা হেরে যাবার পর মমতা ওকে অন্য জায়গা থেকে জিতিয়ে এনেছিলেন, তিনিও এখন নানা বলছেন নাকি বাজেট আগে থেকে করতে দেওয়া হতো না, উনি শুধু শেষ মুহূর্তে পেতেন। এগুলো আগে বলেননি কেন? আগে প্রতিবাদ করেননি কেন? যখন পজিশন থাকবে তখন সব চলবে, আর না থাকলেই আপত্তি করবেন, এটা ঠিক না। প্রস্তুতি ছিল, উনি আগেই মমতা ব্যানার্জিকে জানাচ্ছিলেন যে ওর ছেলে চলে গিয়েছে, উনি আর থাকতে চান না। মমতা ব্যানার্জি ওকে দেরি করতে বলেছেন। আমাদের পার্টি অফিস দখল করার চেষ্টার পর উনি সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেন। বিধানসভায় বিরোধী গোষ্ঠীর ঘর থেকে বেরিয়ে বিবৃতি দিয়েছে।
আচ্ছা, নব তৃণমূল, মমতা তৃণমূল, আর আসলে আসল তৃণমূল কারা, এটা এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে, আর সেই লড়াই দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, নজর দিল্লিতেই রয়েছে এই নাম আর লোগো নিয়ে। আসল তৃণমূল তাহলে কারা? নাম, লোগো, অ্যাকাউন্টের লড়াইয়ে দিল্লিতে নজর রয়েছে, কারণ আজই দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন তারা পৌঁছে গিয়েছেন। কেন দিল্লিতে নজর? কারণ আগামীকাল সোমবার খুব ইম্পর্টেন্ট একটা দিন, কারণ কমিশন জবাব তলব করেছে দুপক্ষেরই। আগামীকালের মধ্যেই দুপক্ষের জবাব তলব করেছে কমিশন। আমরা দেখেছি যে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই, আমরা দেখেছি যে কিভাবে তৃণমূল ভবনে নব তৃণমূলের বিধায়করা পৌঁছে গিয়েছিলেন মেট্রোপলিটনে, সেখানে তারা কার্যত দখল নিয়েছিলেন সেই তৃণমূল ভবন। তারপর মমতা তৃণমূল যারা, তারা পৌঁছে গিয়েছিলেন, কিন্তু না, তালা সেখানে তারা খুলতে পারেননি। তারপর আমরা দেখেছি প্রগতি ময়দান থানায় গিয়েছেন তারা, কিন্তু আসল তৃণমূল কারা? নাম, লোগো, অ্যাকাউন্ট কাদের কাছে থাকবে? এই লড়াই দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে। নির্বাচন কমিশনের সামনে যে প্রতিবেদন দেব সেটা তৈরি। ডেরেক ওব্রায়েন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবে, ওরা সম্ভবত আজই দিল্লি যাবেন, কালকে কোনো সময় যাবেন। তৃণমূলের লোগো, তহবিল আসলে কার? আচ্ছা, কোথাও গিয়ে কি অ্যাকাউন্ট, সেটাও হাতছাড়া হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অন্তত সেই জল্পনাই জোরালো হচ্ছে। জোড়া ফুল কি হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতাকে ধরেই নিয়েছেন, প্রতীক হাতছাড়া হতে চলেছে। মমতার মন্তব্যে জোর জল্পনা। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যাই মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? হঠাৎ করে গেল রব কেন? ভরসা রাখতে হবে কমিশনের উপর, কটাক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন একটা অ্যাপেক্স বডি, প্রাতিষ্ঠানিক পোস্ট। মানে হঠাৎ করে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, হঠাৎ এগুলো বলতে হচ্ছে কেন? যে প্রতীকের কথা। ভরসা রাখুন না নির্বাচন কমিশনের ওপর, অ্যাপেক্স বডির ওপর তো ভরসা রাখতে হবে। দেশের তো একটা কাঠামো আছে, আইন আছে, সংবিধান আছে। যিনি আজকে মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে গিয়েছেন সেটাই কার্যত মেনে নিচ্ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু না, অবশেষে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ফেসবুক লাইভ করলেন, সেখানে অনেক কিছু বললেন, আর তার মধ্যেই দেখা গেল অবশেষে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন, এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল। এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, অবশেষে শুভেন্দুকে মানলেন মমতা? দেখো, 4 মে ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনেও যাননি ইস্তফা দিতে। এমনকি তারপরে তিনি যে সাংবাদিক সম্মেলন কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন, সেখানে দাঁড়িয়েও তিনি উল্লেখ করেছিলেন, বা তিনি যে হেরে গেছেন সেটাকে কার্যত স্বীকার করেননি, হারিয়ে দেওয়া হয়েছে এমন একটা অভিযোগ তিনি করেছিলেন, এবং প্রায় দীর্ঘ সময় ধরে তিনি তার নিজের বক্তব্যের জায়গাতে অনড় ছিলেন।
একাধিক যারা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা প্রকাশ্যে প্রথম দিকে বলতে না পারলেও পরবর্তী সময় তারাও বলতে শুরু করেন যে ভূমিকা পালন করা হচ্ছে তা যথাযথই নয়, হারটাকে সহজ করে স্বীকার করে নেওয়া উচিত। এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ভেঙেও যায় এবং ভেঙে যাওয়ার দলে যে সমস্ত নেতারা ছিলেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হার স্বীকার না করার প্রসঙ্গ নিয়ে তারাও বারবার ধরে সরব হতে শুরু করেন। এরই মধ্যে আজকে দেখতে পাওয়া গেল যে সোশ্যাল মিডিয়াতে তিনি তার পেজে যে লাইভ করেছেন সেই লাইভের মধ্যে তিনি কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কার্যত তিনি মেনে নিয়েছেন এবং তার কাজের যে বিষয় সেই বিষয়ের কথাও তিনি মনে করিয়ে রেখেছেন। আসলে যে 2 মাস পরে তার মেনে নেওয়ার যে বিষয় তাতে মনে করা হচ্ছে যে এক তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রায় প্রত্যেক দিনই হয়ে চলেছে এবং এমন একটা সময় দাঁড়িয়ে তাকে এই কথাগুলো বলতে হচ্ছে যখন তৃণমূল কংগ্রেস বলতে যে সমস্ত নেতারা পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তারা ভেঙে বেরিয়ে চলে গিয়েছেন এবং তারা দুষছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী যে কৌশল, রাজনৈতিক কৌশল তাকে দাঁড়িয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন যে বাস্তবের এবং যে কল্পনার যে মিশেল তার দুটোর মধ্যে ফারাক কোথায় রয়েছে এবং বর্তমান দিনে দাঁড়িয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে পরিস্থিতির শিকার তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী নেতাদেরকে হতে হচ্ছে তাতে এখনো পর্যন্ত যদি হার স্বীকার না করা এবং নতুন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে না নেওয়া যদি হতে পারে তাহলে একটা বিরূপ প্রভাব সমাজের মধ্যে পড়বে। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা বিশেষত সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন, যে সমস্ত বিধায়করা আলাদা ব্লক তৈরি করেছেন তারা প্রত্যেকেই কখনো না কখনো গত কয়েকদিনের কথাবার্তার মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে বক্তব্য রাখা হয়েছিল হার স্বীকার না করার প্রসঙ্গে দাঁড়িয়ে তা ঠিক নয়। এমনকি রাজ্য বিধানসভা অধিবেশনের মধ্যে অভ্যন্তরে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকেও এই প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করতে শোনা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রীকেও নানাভাবে কটাক্ষ করতে দেখতে পাওয়া যায়। এবং 2021 এবং 2026 দুটোতেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাস্ত হয়েছেন এবং যে শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। ফলে সেই ঘটনার ক্রম তার রেশ টানতে গিয়ে আজকে যেটা বলেছেন তাতে এটা পরিষ্কার যে বক্তব্য তিনি রেখেছিলেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে সেই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বিশ্বাস করতে চাইবেন না বা এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। সেই কারণেই আজকে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রীকে এবং তার দলের ভাঙন যে পরিমাণে বাড়তে শুরু করেছে তাতে অনেকেই বলছেন এটাই কাম্য ছিল। তবে 2 মাস পরে কেন তিনি করলেন তাতে অনেকটা সময় নষ্ট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটাই অনেকেই এই মুহূর্তে বলতে শুরু করেছেন। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না।